শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতার সঙ্গীরা, আমাদের একটাই জীবন, আর এই জীবনকে সুন্দর করে গড়ে তোলবার জন্য চাই সুন্দর এবং উপযুক্ত পরিবেশ। আবার পরিবেশটি সবসময় আমাদের অনুকূলে রইবে নাও হতে পারে এমনটি। এক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি করাটাও কিন্তু দরকার। তাই আমাদের সবারই পরিবেশের ভালো মন্দ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কি করলে পরিবেশের ক্ষতি হয় অথবা পরিবেশ দূষিত হয় এবং কি করলে পরিবেশ হুমকির মুখে পড়ে, এই সম্পর্ক ভালো মতো জানাশোনা দরকার। এখন তো মোবাইল ইন্টারনেটের যুগ, তাই না? তাই যে কোনো বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি খুব সহজেই। তাই আসুন আমরা আমাদের ভালোর জন্য সচেতন হই এবং সাবধান হই, আর পরিবেশকে ভালো রাখার জন্য সবাই মিলেমিশে যা করণীয় সে কাজগুলো ঠিকমতো সম্পন্ন করি। গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন এক বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, কারণ দুর্নীতি দেশের উন্নতির প্রধান অন্তরায়। দুর্নীতি থাকলে সততা থাকে না সেখানে। তাই দুর্নীতিকে না বলতেই হবে। দুর্নীতি না থাকলে আমাদের মনে শান্তি ফিরে আসবে, আমরা যে কোনো কাজ সহজেই করতে পারবো। এই দুর্নীতিকে দূর করা এখন অনস্বীকার্য হয়ে পড়েছে। আমাদের প্রতিজ্ঞা হোক, নিজেরা দুর্নীতি করব না, অন্যদেরকেও দুর্নীতি করতে দেব না, তাহলেই সমাজে সুখ ফিরে আসবে। এই যে আজ আমরা দুর্নীতি নিয়ে কথা বলছি, এর কারণটা এবার খুলেই বলি, তাই না? কারণ আজ হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 2003 সালের 31 অক্টোবর জাতিসংঘে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাশ হওয়ার পর থেকে প্রতি বছর 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালন করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সহজ কথায় যেটা বলা যায়, দুর্নীতি হলো সেটাই যেটা আমাদের সুনীতিকে দূর করে দেয়। এই দুর্নীতি সমাজের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়, নিরাপত্তাকে বিঘ্নিত করে এবং এছাড়াও গণতন্ত্রের মূল্যবোধ এবং ন্যায় বিচারকে ক্ষুণ্ণ করে। এই দুর্নীতি সমাজ এবং আমাদের মনে একরকম উদ্বেগ এবং উৎকণ্ঠারও জন্ম দেয়। দুর্নীতি দেশের আইনের শাসনকে হুমকির মুখে ফেলে দেয়, অনেক রকম নেতিবাচক সমস্যা সৃষ্টি করে, উন্নতিকে বাধাগ্রস্ত করে এবং জনমনে অস্বস্তি তৈরি করে। দুর্নীতির কারণেই আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, অনেক রকম অনাকাঙ্ক্ষিত অপরাধ সংগঠিত হয় দেশে বিদেশে। অনেক সময় সন্ত্রাসী কর্মকাণ্ড মাথা চাড়া দিয়ে ওঠে এই দুর্নীতির কারণেই। এক কথায়, দুর্নীতি আমাদের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে তোলে, জীবনে মানকে বিনষ্ট করে এবং সম্মানকেও ক্ষুণ্ণ করে। আজকের এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আসুন আমরা শপথ গ্রহণ করি এবং সারা বিশ্বকে দুর্নীতিমুক্ত বিশ্ব হিসেবে গড়ি। তাহলেই সার্থক হয়ে উঠবে আজকের এই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দর্পণ প্রিয় বন্ধুরা, আজ হলো সোমবার, তাই আজকের দর্পণ একে একে প্রচার করবে যে পরিবেশনা, এবারই তারই পরিচিতি তুলে ধরব। প্রথমে শোনাবো দিনের অনেক রকম কথা নিয়ে এই দিনে পর্বটি। এরপর রূপালীর সংস্কৃতি পর্বে আমরা শুনব চলচ্চিত্র নিয়ে কথা। এছাড়া রয়েছে আরও কিছু পরিবেশনা, আর এই পরিবেশনার মাঝে রয়েছে বাংলার গৌরব, অপরূপ বাংলা এবং কবিতার আবৃত্তি। জানিয়ে দিলাম সূচি, এবার তাহলে শুনতে থাকুন সবাই। প্রথমে শোনাবো আজকের এই দিনে পর্বটি। এই পর্বের মাধ্যমে আমরা অনেক রকম তথ্য জানার সুযোগ পাই। শুরু করছি এই দিনে। শুরুতে বলি ফিনল্যান্ডের কথা।
ফিনল্যান্ড নামে দেশটির স্বাধীনতা লাভ করে 1917 সালে আজকের দিনে। কলকাতার ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1924 সালের আজকের দিনেই। ইউরোপীয় কমিউনিটি 1999 সালের ভেতর অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয় 1991 সালের এই দিনেই। লেস ওয়ালেসা পোল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচিত হন 1990 সালের আজকের দিনে। প্রিয় শ্রোতা, ইতিহাসের কথা আজ এটুকুই। এবার শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য কথা। মুসলিম জাগরণে অগ্রদূত, সাহিত্যিক, সমাজসেবী এবং শিক্ষাব্রতী রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে আজকের দিনে রংপুরে পায়রাবন্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত ইংরেজ কবি জন মিল্টন 1608 সালের এই দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। উইলিয়াম লিপসকম্প ছিলেন একজন খ্যাতিমান ভৌত রসায়নবিদ, যিনি 1976 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1919 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন আমেরিকায়। আবার ফ্রিটজ হেল, যিনি একজন রসায়নবিদ ছিলেন, 1918 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1868 সালে আজকের দিনে তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেন। একজন বাঙালি শিক্ষাবিদ এবং সম্পাদক অমূল্য চরণ বিদ্যাভূষণ 1869 সালের এই দিনে ভারতে জন্মগ্রহণ করেন। শ্রোতা সঙ্গীরা, এবার আপনাদের কথাই বলতে চাই। আজ 9 ডিসেম্বর আপনাদের জাতির জন্মদিন। সবাইকে দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। এখন শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন 1932 সালের আজকের দিনে। 1912 সালে নোবেল পুরস্কার পান সুইডিশ পদার্থবিদ নিলস গুস্তাফ ড্যালেন। 1937 সালে এই দিনে তিনি মারা যান। ঔপন্যাসিক হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন জাপানি উপন্যাসক সাসুকি নাতসুমো। মৃত্যুবরণ করেন 1916 সালের এই দিনে। জোসেফ ব্রামা ছিলেন হাইড্রোলিক ছাপা যন্ত্রের উদ্ভাবক। তিনি মারা যান 1814 সালের আজকের দিনে। শ্রোতা সঙ্গীরা, এই দিনে আজ এ পর্যন্তই। আমরা একটু আগে বেগম রোকেয়ার কথা বলছিলাম। আমি ওনার যতগুলো কাব্যগ্রন্থ আছে সবগুলো পড়তে পেরেছি এবং আমি সৌভাগ্যবান যে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং আমি বিস্মিত হয়েছি ওই সময়ে উনি কিভাবে এই কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন। বাহ, এই জন্য তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। অবশ্যই। শ্রোতার সঙ্গীরা, আমরা বাংলাদেশে আমাদেরও আছে নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতির মাঝে আমাদের বাংলা ভাষার অবস্থান। আবার এই বাংলা ভাষা এখন আন্তর্জাতিকভাবে সম্মানিত, কারণ 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে পৃথিবীর সর্বত্র। আমাদের বাংলা ভাষাতেই আমরা পেয়েছি বাংলা চলচ্চিত্র, যে চলচ্চিত্র একসময় শিল্পী হিসেবে ছিল প্রতিষ্ঠিত। সময়ের পরিক্রমায় এই চলচ্চিত্র শিল্পেও পড়েছে ভাটা। একটা সময় এই চলচ্চিত্রের স্বর্ণযুগ ছিল আমাদের দেশে, আর তখন বেশ কিছু ভালো মন্দ সিনেমা তৈরি হয়েছিল দেশে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। বলুন তো গানটি কোন ছবির? এটি নয়নের আলো ছবি। হ্যাঁ, নয়নের আলো ছবির। অনেক দর্শকই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন, কথা বলা হয় যে অনেকে একাধিকবারও দেখেছেন। তা আসুন আমরা না হলে আর একবার একটু শুনে অসুবিধে কি আছে। খুব ভালো একটি ছবি, বিশেষ করে একটি গান আছে যেটি অ্যান্ড্রু কিশোর এবং সামিনা চৌধুরী দুজনে গেয়েছেন, কিন্তু গানটা একই, যে গানের কথাটা আমি শুরুতে বলেছিলাম। এবারে নয়নের আলো ছবির গল্পটা আমরা গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনায় শুনব, সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আজ হাজির হয়েছি নয়নের আলো ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী নিয়ে। এই আছি এই না, ওরে এই আছি এই না, দুদিন পরে কেউ বাঁধুলো, দুদিন পরে কেউ বাঁধুলো, কেউ বাহব ছাই। বিলাল আহমেদ পরিচালিত 1984 সালে মুক্তিপ্রাপ্ত নয়নের আলো ছায়াছবিটি রোম্যান্টিক এবং সঙ্গীতধর্মী একটি নাট্য চলচ্চিত্র।
চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বেলাল আহমেদ নিজেই। সংলাপ লিখেছেন হিরণ দে। শাহনাজ সুলতানা প্রযোজিত ও কাজী ফরিদ নিবেদিত চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি নয়নের আলো ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী নিয়ে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। গায়ক বাবার ছেলে জীবন গ্রামের মঞ্চে বাবার মতোই গান গায়, আর গানের উপার্জন দিয়ে সে এবং তার মা গ্রামের এক কোণে বাস করে। জীবন ভালোবাসে সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে আলোকে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আলোর বাবা গ্রামের প্রভাবশালী মানুষ। জেনে যায় তার একমাত্র মেয়ে ভালোবাসে গ্রামের গরিব গায়নকে। আলোর বাবা জীবনকে আলোর সাথে মিশতে নিষেধ করে দেয় এবং গ্রামে তার গান গাওয়া বন্ধ করে দেয়। এই গ্রাম আমার 14 পুরুষের ভিটা। এই গ্রাম আমি ছাড়তে পারবো না। আমার গান যদি আপনাদের অশান্তির কারণ হয়ে থাকে, তবে সবার সামনে কথা দিচ্ছি, এই গ্রামে আর কোনোদিন গান গাইবো না। এদিকে অভাব অনটনে জীবনের মা এক সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তিনি বুঝতে পারেন তার সময় ঘনিয়ে এসেছে, মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। একমাত্র সন্তান জীবনকে তার বাবার গাওয়া গান গাইতে অনুরোধ করলে মায়ের অনুরোধে গান গায়। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। গান গাওয়ার অপরাধে গ্রামের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দেয়। গ্রাম থেকে বিতাড়িত হয়ে সে শহরে চলে আসে। শহরে তাকে আবিষ্কার করে ড্রাইভার মন্টু। সে তাকে বাড়িতে নিয়ে যায়, যেখানে মন্টু তার বোন নয়নের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এটাকে কোত্থেকে ধরে আনলে? কি যে বলিস, খুব ভালো গলা, যা সুন্দর গায় না। তুমি যে কি সব কাণ্ড করো না ভাইয়া। একদিন জীবন মন্টুর সাথে এক পার্কে গান গাওয়ার সময় সঙ্গীত পরিচালক রুনা খানের সাথে পরিচয় হয়। রুনা জীবনকে গান গাওয়ার জন্য সুযোগ দেয় এবং তার গান রেকর্ড করে। কিছুদিনের মধ্যে জীবনের গান বেতার টেলিভিশনে প্রচার হয়। সে জনপ্রিয় হয়ে ওঠে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। এদিকে আলোর বাবা আলোর বিয়ে ঠিক করে, কিন্তু জীবনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না আলো। বিয়ের আসর থেকে পালিয়ে শহরে চলে আসে আলো এবং জীবনকে খুঁজে বেড়ায়। ঘটনাচক্রে নাটকীয়ভাবে রুনা খানের প্রাক্তন প্রেমিক রাসেলের সাথে এক সিডির দোকানে দেখা হয় আলোর। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি। জীবন কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমার জীবন কোথায়? তোমার বুকে কোন জীবন? ওই যে গান গাচ্ছে, ওই তো জীবন। এসো আমার সঙ্গে। রাসেল তাকে রুনা খানের পার্টিতে নিয়ে আসে। আলো রুনা খান আর জীবনকে একত্রে দেখে অভিমান করে পার্টি থেকে চলে যায়। আলোর আবেগের সুযোগ নেয় রাসেল। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা মন ভাঙন ধরায় জীবন আর আলোর মাঝে। এই মেয়ে তোমার জীবনকে কেড়ে নিয়েছে। জীবনের মন থেকে আলো নামের গ্রামের একটা সহজ সরল মেয়ের সব স্মৃতি মুছে ফেলেছে। না না, এমন হতে পারে না। এই শহরে যা হতে পারে না তাই হয়, যা হওয়া উচিত তা হয় না। সঙ্গীত পরিচালক রুনা খান জীবন আর আলোর পূর্ব পরিচয় ও প্রেমের কথা জানতে পারে। রুনা আলোর সাথে দেখা করতে যায়। জীবন তোমাকে চিনতে ভুল করেনি। জীবনকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আর কি চান আপনি?
বেরিয়ে যান এখান থেকে। না, আজ আমি একটা বোঝাপড়া করতে এসেছি। বোঝাপড়া? হ্যাঁ। আমাকে তুমি ভুল বোঝো না বোন, জীবনকে শুধু আমি শিল্পী হিসেবে দেখেছি। এদিকে মন্টু ড্রাইভারের বোন নয়ন মনে মনে ভালোবাসে জীবনকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নয়ন। তার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। জীবন নয়নকে দেখতে সেই হাসপাতালে গিয়েছিল। কার অ্যাক্সিডেন্ট করে আলোকে হাসপাতালে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখে চিনতে পারে জীবন। কিন্তু হায়, আলো তার চোখের আলো হারিয়ে ফেলে অ্যাক্সিডেন্টে। আলো, আপনি ওকে চেনেন? ওই আমার সব ডাক্তার। আলো, কথা বলো আলো, কথা বলো। অন্যদিকে ডাক্তার মন্টুকে জানায় নয়নও পৃথিবীতে অল্প দিনের মেহমান, তার ক্যান্সার। নয়ন জেনে গেছে সে বাঁচবে না। জীবনকে ভালোবাসে সে, তার জীবনের চাইতেও বেশি। কিন্তু জীবন ভালোবাসে আলোকে। নয়ন ডাক্তারকে বলে মৃত্যুর পর তার চোখ আলোকে দিতে চায়। একটা কথা বলবো? কি রে মা? আমার চোখ দুটো আলোকে দেওয়া যায় না? আমার চোখ দিয়ে আলো আবার নতুন করে পৃথিবী দেখবে। পরিশেষে নয়নের চোখের আলোয় আলো ফিরে পায় দৃষ্টি। জীবন ও আলোর দুটি হৃদয়ের মিলনের মধ্য দিয়ে ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে। আমি তোমাকে দেখতে পাচ্ছি জীবন, আমি তোমাকে দেখতে পাচ্ছি। প্রিয় শ্রোতা, ছায়াছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাফর ইকবাল, কাজরি, সুবর্ণা, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, সুচেতা মালিয়া, আক্তার হোসেন, আনিসুর রহমান, সাবিহা, টেরি সামাত, দিলীপ বিশ্বাস, দারাশিকো, ইদ্রিস, তন্দ্রা ইসলাম, মিজু আহমেদ সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দর্পণের সাথেই থাকুন। ছবিটার পর্যালোচনা যখন শুনছিলাম, বারবার এন্ড্রু কিশোরের কথা মনে হচ্ছিল, আমাদের স্টাইলিস্ট ফ্যাশনেবল নায়ক জাফর ইকবালের কথা মনে হচ্ছিল। আমি একটি গানের কথা বলেছি, কিন্তু এখানে আরও দুটি গান এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী এবং সাবিনা ইয়াসমিন গেয়েছেন। যেমন আমার সারা দেহ খেও মাটি, তারপরে আমার বাবার মতো। হ্যাঁ, মানে আসলে একটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। যাই হোক, তো রূপালী সংস্কৃতি গেল, এরপরে কি আছে আমাদের? এরপরে আমাদের তো যা হচ্ছে তা হচ্ছে, আমরা ইচ্ছা করলে কিন্তু দেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখতে। হ্যাঁ, অবশ্যই, কেন না? আর দেখলে তো মুগ্ধতায় ভরে যাবে মন, জুড়িয়ে যাবে চোখ। সত্যি তুলনাহীন সব নিদর্শন কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব, ভীষণ ঠান্ডা, সব শীতের কাপড় নিয়ে নিন, মাফলার, হাতের মোজা, গায়ে কয়েক প্রস্থ কাপড়। সেটা কোথায় জানেন? বাঘা মসজিদ, রাজশাহী। এই জন্যই বললাম ভীষণ ঠান্ডা। প্রতিবেদন রচনায় শেখ আহমেদ মুস্তফা শাওন, পরিবেশনা ফয়সাল আহমেদ অনন্ত। প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো জাতির শেকড়ের সন্ধান পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে। প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন, আর এ সম্পর্কিত তত্ত্বকে বলা হয় প্রত্নতত্ত্ব। প্রাচীনকালের জিনিসপত্র, স্থাপত্য, মন্দির, মসজিদ, জমিদারের প্রাসাদ, পুরনো পুকুর, মুদ্রা, গহনা, ধাতব অস্ত্র, পোড়ামাটি বা পাথরের ভাস্কর্য প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ অংশ। এখন পর্যন্ত বাংলাদেশে 517টি প্রত্নতাত্ত্বিক স্থানের সন্ধান পাওয়া গেছে। তবে ধারণা করা হয় বাংলাদেশে 2000-এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে। বাংলার বহু অজ্ঞাত ইতিহাস প্রত্নতত্ত্ব নিদর্শনের কল্যাণেই জানার সুযোগ হয়েছে। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ মূলত আমাদের সন্ধান দিয়েছে প্রাচীন ইতিহাসের। শ্রোতা বন্ধুরা, আজ এমনই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা আপনাদের জানাবো। প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির নাম বাঘা মসজিদ। মসজিদটি বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত একটি সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্যের জন্য পরিচিত। 15শো শতাব্দীতে নির্মিত এ মসজিদটি শের শাহের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বাংলায় ইসলামিক স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ।
মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত অনন্য। এর চারদিকে বিশাল আঙিনা রয়েছে এবং ভেতরে প্রাপ্তবয়স্কদের নামাজের জন্য স্থান রয়েছে। মসজিদের প্রাচীরগুলিতে সূক্ষ্ম খোদাই করা হয়েছে, যা মুসলিম সংস্কৃতির সাথে স্থানীয় আঞ্চলিক শিল্পের মিশ্রণ প্রতিফলিত করে। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এ মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেয়া হয় 1897 সালে। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদে আঙ্গিনা তৈরি করা হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ আছে। এর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটির স্থাপত্যশৈলীতে একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল এর নির্মাণে ব্যবহৃত উঁচু টোকা এবং অসাধারণ স্তম্ভগুলো। এটি প্রাচীনকাল থেকে অনেক পর্যটক এবং ইতিহাস প্রেমীদের আকর্ষণ করেছে। মসজিদের কাছাকাছি একটি পুকুরও রয়েছে, যা দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের আকৃষ্ট করে। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসাইন শাহর পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই এই দিঘি খনন করেন। শাহী মসজিদ সংলগ্ন এই দিঘিটি প্রায় 52 বিঘা পরিমাণ জায়গা জুড়ে। এই দিঘির চারপাশে রয়েছে সারিবদ্ধ নারিকেল গাছ। প্রতিবছর শীতের সময় এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। এছাড়া মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে মহল পুকুর আবিষ্কৃত হয়েছে। 1997 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মিলেছে। এই পুকুরটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল ফিতরের দিন থেকে 3 দিন পর্যন্ত বাঘা মেলার আয়োজন করা হয়। এই মেলাটি 500 বছরের ঐতিহ্য। শ্রোতা সঙ্গীরা, একদম চুপচাপ, কোনো শব্দ নেই। গভীর রাত, চারিদিকে হরিণ চলছে, জোনাকির আলো। এমন একটা জায়গা এখন স্বামী আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, তুমি তো বলেই দিয়েছ। আসলে আমরা শ্রোতা বন্ধুরা আপনার নিয়ে যেতে চাই বাংলার গৌরব অপরূপ বাংলা পর্বে। জানেন কোথায়? নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপে আমরা আপনাদের এখন শোনাবো বিস্তারিত বিবরণ। উপস্থাপন করছেন আলেয়া ফেরদৌসী চম্পা এবং এটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপে অবস্থিত। বল্লাচর, চর ওসমান, কামলাচর ও চর মুড়ির সমন্বয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। এই উদ্যানটির মোট আয়তন 16,352 হেক্টর। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপটিকে 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। ইতিহাস থেকে জানা যায়, নিঝুম দ্বীপ 1940 সালের শেষের দিকে মেঘনা নদীর কোল ঘেঁষে সমুদ্র বক্ষে জেগে ওঠে। এই দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান। কথিত আছে, সর্বপ্রথম সর্দার ওসমান নামের এক লোক 1955 সালের দিকে মহিষের বাখান নিয়ে এই দ্বীপে বসবাস শুরু করে। তার নাম অনুসারেই চর ওসমান নামকরণ করা হয়। পরে এ দ্বীপের শান্ত স্নিগ্ধ রূপে মোহিত হয়ে নাম দেওয়া হয় নিঝুম দ্বীপ। 1970 সালের আগ পর্যন্ত এ দ্বীপে তেমন কোনো মানুষের বসবাস ছিল না। পরে হাতিয়া, শাহবাজপুর, রামগতির নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন এ দ্বীপে বসবাস শুরু করে। 70-এর দশকের মাঝামাঝি বাংলাদেশ বন বিভাগ এ দ্বীপে কার্যক্রম শুরু করে। 1978 সালে পরীক্ষামূলক 2 জোড়া হরিণ নিঝুম বনে ছাড়া হয়, যা এখানে পরবর্তীতে প্রাণী বৈচিত্র্যে যোগ করে এক নতুন মাত্রা।
কেওড়া গেওয়া বনের কোল ঘেঁষে বয়ে যাওয়া সরু খালের পাড়ে সবুজ মাঠে দল বেঁধে হরিণের ছুটে চলা এবং জোয়ারের সময় খালের পাড়ে হরিণের জলপানের দৃশ্য, শীতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আনাগোনা ও পাখির কিচিরমিচির গান, বালুচরে চিকচিক করে সূর্যরশ্মি, সাগরবক্ষের নৈসর্গিক সৌন্দর্যের অভয়ারণ্য নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে প্রকৃতির এমন মায়াবী রূপ প্রতিদিনই উপভোগ্য। সমগ্র উদ্যানের মধ্যে ৩,০০০ একর জায়গায় মানুষের বসবাস রয়েছে। বাকি জায়গা জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বন, যা এই বনের অন্যতম আকর্ষণ। জীববৈচিত্র্যের অবাধ লীলাভূমি, সবুজের সমারোহে নীরব নিভৃত এই উদ্যানে রয়েছে নানা প্রজাতির প্রাণীর বসবাস, যেসব প্রাণী উদ্যানকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত। এখানে যেসব প্রাণীর দেখা মেলে সেগুলো হলো চিত্রা হরিণ, উদবিড়াল ও মেছোবাঘ। আর পাখিদের মধ্যে রয়েছে তিলা লাল পা, তিলা সবুজ পা, কোরা, কালো হাঁস, বালিহাঁস, কাদাখোঁচা, ধূসরবক, দেশি কানিবক, গোবক, দেশি পানকৌড়ি ও নিশিবক প্রভৃতি। সরীসৃপের মধ্যে রয়েছে দেশি গুইসাপ ও নানা প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান দেশি গাঙা চষার অবাধ বিচরণ স্থল ও সামুদ্রিক কচ্ছপের প্রজনন স্থল। হ্যাঁ শ্রোতা বন্ধু, এখন একটু জোরে কথা বলাই যায়। নিঝুম দ্বীপ থেকে ফিরলাম তো, শেষ পরিবেশনাটা যেন কি ছিল? শেষের পরিবেশনাটা হচ্ছে কবিতা আবৃত্তি, এবং আজকে শোনাবো আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি। আর আবৃত্তিতে আছেন খন্দকার শামসুজ্জোহা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার। বাহ, চমৎকার একটি কবিতা শুনছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখন তো যাবার সময় হয়ে এলো, একেবারে শেষের কথায় চলে যাই। দর্পণ গ্রন্থনে ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আপনাদের আমি রনক জাহান এবং আমি শামীম আহমেদ। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান। সকালটা হোক মনের মতন, আর দিনটা হোক সুখের রতন।